আমার নাম ফরিদ আহমেদ। আমার পিতার নাম মোহাম্মদ শহীদুল্লাহ মুন্সি। আমার জেলা হলো চাঁদপুর ফরিদগঞ্জ। আমার ফ্যামিলিতে আছে আমার দুটি সন্তান, এক ছেলে এক মেয়ে। আমার ফ্যামিলি মেম্বার, আমার ছেলের বয়স হলো 16 বছর, মেয়ে হলো 11 বছর। ওরা পড়াশোনা করে হলো ড্যাফোডিল স্কুলে ধানমন্ডিতে। আমার পড়াশোনা খুব কমে করছি। আমি পড়াশোনা করছি চাঁদপুর ফরিদগঞ্জে। পড়াশোনা খুব কম ছিল, খুব দুষ্ট ছিলাম, পড়ালেখা করতে পারি না বেশি। আমার ফ্রেশা হইলো আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে চলচ্চিত্র শিল্প নির্দেশক হিসেবে কাজ করি। আমি 2019 সালে ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছি। আমার বর্তমান কাজের অভিজ্ঞতা বলতে আমার হইলো 2012 সাল থেকে আমি শিল্প নির্দেশক হিসেবে কাজ করি। এর আগে আমার স্টার্ন লাইফে আমি যাদের সাথে কাজ করছি অনেকের সাথে কাজ করছি। সিনেমা ইন্ডাস্ট্রিতে আসলে আগ্রহ প্রথম থেকেই ছিল না, কিন্তু সিনেমা পাগল ছিলাম, অনেক সিনেমা দেখতাম। যখন গ্রামে ছিলাম, ছোট ছিলাম, পড়ালেখা ওই যে বলছি পড়ালেখা করতে পারি না, চুরি করে অনেক সিনেমা দেখেছি। তারপরে আমার এখানে যিনি আমাকে নিয়ে আসছে, আমার ওস্তাদ কিংবা আমার খালু লাগে মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি এখানে শিল্প নির্দেশক হিসেবে কাজ করতো। তো আসলে ওনার সাথেই আমার আব্বা আম্মা আর কি ওনার সাথেই করা করে তারপরে এখানে নিয়ে আসছে আমাকে। এখানে নিয়ে আসার পর আমি স্ট্যান্ডই করছি ওনার সাথে অনেক বছর। তারপরে মনে করেন এখানে অনেকেই কাজ করতো, যেমন মইনুদ্দিন ফারুক করছে, আব্দুল সবুর খান উনি করতো, শরফুদ্দিন ভুঁইয়া করতো, জনাব কলমতর সাহেব করতো। ওনারা সবগুলি এলো এখানে শিল্প নির্দেশনা কাজ করতো। তো ওনাদের সাথেও আমার অনেক কাজ হয়েছে। ওনারাই ওস্তাদ আমার বললে চলে, কিন্তু আমার ফিল্মে আনার ওস্তাদ হলো আমার খালু মোহাম্মদ সিরাজুল ইসলাম, উনি আমাকে এখানে নিয়ে আসছে। ওখান থেকে কাজ করতে করতে আসলে একটা টার্গেট থাকে না যে আমি সারা জীবন কি কাজ করব। আচ্ছা, কাজ করতে করতে ওনাদের সাথে অনেক কিছু আমি প্র্যাকটিক্যালি আর অনেক কিছু আমি শিখার চেষ্টা করছি। তারপরে অনেক ডিরেক্টর প্রডিউসার ওনাদের সাথেও আমার একটু পরিচিত ভালো সম্পর্ক। যেমন আমি একজন অ্যাসিস্ট্যান্ট করতাম, উনি তো সবসময় থাকতো না। তারপরে ওখানে আচ্ছা পরবর্তী ছবিতে ফরিদ কাজ করবে, এইভাবে আজকে মনে করেন দীর্ঘ এত বছর আমি এখানে কাজ করি। বাবাই তো এখানে আসার জন্য ইয়ে করছিল, তখন আমি তো পড়ালেখা করি না দেখি আচ্ছা ঠিক আছে ওই কাজ করুক, ওনার কাছে আমাকে পাঠাইছে। ওনার কাছে আইসিয়ে তো আমি এখানে এসে তখন ওটা নিয়ে কেউ করে না, ওরা বুঝতো না যে সিনেমা আসলে কিরকম হয়, সিনেমা কি হয়। ওনারা তো তখন এটা করতো না, কিন্তু ওরকম বাধা কোথার থেকে আমার আসে নেই। এখন বাধা আসে, যে এখন বয়স হয়েছে, এখন আর এই সিনেমা এইভাবে করা যাবে না, এগুলি করা ঠিক না, এরকম। আমি যখন সিনেমায় আসছিলাম তখন আমার একজন ওস্তাদ বলতেছিলাম, ওনার ওস্তাদে জানতাম, উনি হইলে আমার মামা বলতাম আমি ওনাকে, দেলোয়ার মামা। উনি আমাকে বেসিক্যালি কাজ শিখিত। যে আমি তখন কিন্তু কাজের কিছু বুঝতাম না, তো উনি বলতো যে এইভাবে করতাম। উনি আবার লাস্ট এমন মুহূর্তে উনি করছে, যেমন হইলো ওনার থেকে আমি কিছু কাজের ক্যাপাসিটি জানতাম, ক্যাপাসিটি বুঝতাম। মূলত কাজ বেশিরভাগই আমার সেট নির্মাণে, যেমন সেট ডিজাইনের উপরে অভিজ্ঞতা বলতে আমি যদি মনে করি আমি উত্তম গুহ দাদার থেকে বেশি শিখছি। কারণ ওনার কোনো কাজ যদি ইন্ডাস্ট্রিতে হইতো, উনি শিল্প নির্দেশক এখনো রানিং, উনি 8বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পাইছে। এই উনি যখন কোনো সিনেমার কাজ নিয়ে আসতো, সেট নির্মাণটা আমরা মেকিং করতে হইতো আমার, সে আমাকে ডিজাইন সব বুঝাই দিত, তারপরে আমার করা লাগতো। দাদা খুবই ফ্রেন্ড ছিল, দাদা খুব ভালোবাসতো আমাকে। দাদার থেকে আসলে আমার হলো বেশি অভিজ্ঞতা আমার নেওয়া। এর আগে অনেকের সাথে কাজ করছি, ফারুক সাহেবের সাথে কাজ করছি, ওনারও আর্ট কলেজে ছিল, সবুর খানের সাথে কাজ করছি, আর্ট কলেজে ছিল। তখন ওনাদের সাথে আমি এসিস্ট্যান্টও করি নাই। ওনারা মনে করেন 50 জন লোক কাজ করতেছে, ওখানে আমি একজন, আমি কি এটা জানতো না, তো হয়তো পরে বুঝছে অনেকদিন কাজ করতে করতে ফরিদ কাজ করতেছে। আমরা যখন প্র্যাকটিক্যালি কাজ করছি, প্র্যাকটিক্যালি হাতে কাজ করছি, যে আমরা একটা ফ্রেম করব, এই ফ্রেমের আউটলাইনটা কিরকম হবে, তখন আমরা আমাদের ওস্তাদ থেকে শিখছি। ওইভাবেই শিখা, প্র্যাকটিক্যালি শিখা। আমরা পড়ালেখা করে শিখি নাই যে আর্ট কলেজ থেকে আমরা, পড়ালেখা এক জিনিস, প্র্যাকটিক্যালি আর এক জিনিস। পড়ালেখা তো অবশ্যই দরকার আছে, তবে পড়ালেখা যারা করে, পড়ালেখার লোক আমাদের সাথে অনেক কিছু শিখার আছে আমি মনে করি যেটা। আর আমাদের তো শিখার আছে, আমরা সারা জীবন যতদিন এই সেক্টরে কাজ করব অতদিনই শিখবো, অতদিনে শিখার দরকার আমাদের। কাজ এমন একটা জিনিস,
যে আপনার হলো পড়ালেখার থেকেও কঠিন। আপনি একটা জিনিস তৈরি করবেন, তৈরি করতে গেলে আপনার পড়ালেখা এটা কিন্তু কাগজে কলমে হয় না, ওটা প্র্যাকটিক্যালি ক্যাপাসিটি জানতে হবে আপনার, যে আমি এই জিনিসটা বানাবো, এটা ক্যাপাসিটি, এটা কিভাবে কি দিয়ে বানাইলে আমার এই ন্যাচারাল লুক আসবে, কিভাবে করলে আমার এটা হলো বাস্তবায়নটা, আমি বাস্তবতাটা সামনে আনতে পারবো, যে এটা এরকমই এই জিনিস দিয়ে হইলে এটা হবে। এটাই হলো আসল বিষয়। প্রিয় তারকা তো অনেকে, আমি যদি সোনালী চোখের কথা বলি তাহলে অনেকে। আমরা যখন শাবানা আলমগীরের সিনেমা চলতো, রাজ্জাক সাহেবের সিনেমা আসতো, যেমন বাবা কেন চাকর, আমি অনেকবার দেখেছি, দেখেছি। ওই সিনেমা দেখলে তো অনেক ইমোশনাল হয়ে যাওয়া লাগে। গানের শিল্পী বলতে আমরা এন্ড্রি কিশোর, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এদেরকে আমরা বেশি গান হইলো আমাদের ও আমার দেশের মাটি, এই গানটা আমার কাছে খুব ইমোশনাল লাগে। জীবন সংগ্রাম তো অনেক ছিল, অনেক আছে, জীবন সংগ্রাম অনেক আছে। জীবন সংগ্রাম বলতে হইলো, আমি যখন এখানে কাজ করি যখন তো আমি অ্যাসিস্ট্যান্ট ছিলাম, একদম ভালো কার্পেন্টারও ছিলাম না, কিন্তু আমি কার্পেন্টারও ছিলাম না ভালো। ওখান থেকে আমি যখন আস্তে 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 আমি একটা টার্গেট করছি যে আমি আসলে শেষ পর্যায়ে পুষতে হবে, এখানে এখানে কি আছে আমি দেখবো। তাহলে আমার এটা যেহেতু আমি পেশা হিসাবে নিছি, তাহলে আমাকে এটা শেষ পর্যন্ত যাইতে হবে। ওটা চিন্তা করি মনে করেন আমি আস্তে 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 আগেছি, কিন্তু অনেক বাধা আসছে। ওই বাধাগুলি নাই বলি, বাধা পারিয়ে আজকে এখানে আসছি আমি। বাধাগুলি বলতে গেলে অনেক অলিক হয়তো মন খারাপ করবে, ওটা বলতে চাই না। বাধা বিনোদের ভিতরে আমরা আজকে জীবনের সাথে সংগ্রাম করতে 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 এখানে আসছি। আসলে সবারই সংগ্রাম করা লাগে, কম আর বেশ, কেউ সংগ্রাম করে না, কেউ করে। এখন রিটায়ার্ডের সময় হয়েছে, এখন আর বাধা কে দিবে। এখন আমার যারা আমার সাথে কাজ করে তারাও এখন আলাদা কাজ করে, যারা আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করছে তারাও ভালো আছে, এটাও ভালো লাগে। কিন্তু আমার কাছে ভালো লাগে যারা যে ভালো আছে, এরা কাজ করে আজকে নিজেরা নিজেরা আজকে কাজ করতেছে, নিজেরাই সবকিছু করতেছে, এটা ভালো লাগে। যে আমার অন্তত কয়েকজন অ্যাসিস্ট্যান্ট কাজ করে, আমার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট ভালো আছে, বলতে পারবে যে তারা, যে আমরা ফরিদের সাথে কাজ করছিলাম এক সময়, কিন্তু আমাদের ওস্তাদ যারা ছিল তারা আসলে একটু ছিল, তখন বলতো যে না, আমরা যতদিন আছি আমরা ততদিন আমরাই করবো, এরপরে পরে আমরা মরে গেলে তারপরে ঠিক। কিন্তু আমার ক্ষেত্রে ওটা হয় নাই, আমি সব বাধা ভাঙিয়া ফেলছি। আগে যারা ছিল ওরা অনেস্ট, যারা ভালো ছিল না তাদের কোভাল তারা নষ্ট করছে, আর যারা ভালো ছিল তারা এখনো ভালো আছে। যারা আমার সাথে নাই এখন, যে তারা অনেক ভালো আমার কাছে ছিল, তারা বাইরে যাই অনেক ভালো ছিল। আমি দোয়া করি ওরা ভালো থাকবে। পরিচালকরা অনেক ভালোবাসতো। আমি ছোটকালবেলা আসছি তো এখানে, ছোট থেকে বড় হয়েছি তো, অনেকের মামা ডাকতাম, অনেকে ভাই, অনেকে আঙ্কেল, এরকম ডাকতাম। এখনো যেমন আমি মন্তাজুর রহমান আকবর, মালেক আফসারি, ওনাদেরকে এখনো মামা ডাকি। ওনারা দেখলে বাবা কেমন আছো, কি করতেছো, কি কাজ করতেছো, এগুলি জিজ্ঞেস করে দেখা হইলে। তারা কিন্তু এখন ওরকম ছবি করে না, তারপরে দেখা হইলে আগে এগুলি জিজ্ঞেস করে। এই যে রানা, ওনারা আমাকে ওরকম ভাবেই দেখে এখনো চোখে। এদের সাথে আমি বেশি কাজ হয়েছে এদের সাথে। তারপরে হয়েছে মনে করেন শাহিন সুমন, সাদা হোসেন লিটন, এদের সাথে অনেক ছবি হয়েছে, কিন্তু ওদের সাথে আমার মা বাবা সম্পর্ক হয় না, মা বাবা সম্পর্ক হয়। ওদের কাছে কাজের সম্পর্ক ছিল, ভাই ভাই সম্পর্ক ছিল ওনাদের সাথে। ওনারাও অনেক ভালোবাসতো, এখনো ভালোবাসে, এখনো দেখলে ওইভাবে কথা বলে, ওইভাবে ই করে। অভিনেতা অভিনেত্রীদের সাথে যেমন আমার বেশি ইয়ে ছিল না। আমি যখন সেট নির্মাণ করতাম, সেট ডিজাইনের ভিতরে অভিনেতা অভিনেত্রীদের কোনো কাজ নাই। তারপরও যাদের সাথে ভালো সম্পর্ক ছিল, যখন হইলো আমি একটা সিনেমা করছিলাম হইলো রাজ্জাক সাহেবের, রাজ্জাক সাহেব আমাকে বলতো পিচ্ছি, হ্যাঁ, রাজ্জাক সাহেব বলতো তুই কি পারবি আমার এই সেট বানাই, একটা ডুপ্লেক্স ড্রয়িং রুম করছিলাম আমি 4 নম্বর ফ্লোরে। তা আমি বলছি যে আমি পারবো। ওনার ছোট ছেলে আছে সম্রাট ভাই, ওখান থেকে ওনাদের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। সম্রাট ভাই খুব ভালোভাবে আমাকে চিনে, এখনো দেখলে সালাম দিলে আর একদম ইয়া করে তার বলবে কেমন আছে। সম্রাট ভাই লাগে আমার লাগে খুবই। রাজ্জাক সাহেব এত ভালো মানুষ ছিল, মনে করেন আমি সেট রেডি করে যে আমি টাকা চাইতাম না ভয়ে ওনার কাছ থেকে। উনি বলতো যে ফরিদের টাকা লাগবে কিনা জিজ্ঞেস করো, এইভাবে বলতো ওনার ম্যানেজার। আমি বলতাম যে টাকা লাগবে, আমার সকালে টাকা দিলে হবে। উনি গাড়ির থেকে নেমে আমাকে বলতো যে আরে ডাকো, ডাইকে নেই, তোর কি টাকা লাগবে, এইভাবে বলতো। স্যার আমার তো টাকা লাগবে। কত লাগবে? আমি কি এই টাকা লাগবে, আচ্ছা ধরো এটা নাও, আর পরে দিতেছি। কিন্তু উনি লাস্ট এই সিনেমাটা ওনার সাথে আমার করা হয়েছে, অনেক অনেস্ট ছিল। যেমন লাস্ট সুপারস্টার যারা এখন সাকিব খান বলি আমরা, ওনার সাথে তো অনেক ছবি হয়েছে,
ওনার সাথে ভালো সম্পর্ক এখন, দেখলে খুব ভালো আচরণ। ওনার তিনটা সিনেমা আমি কাজ করছি, এবং প্রথম সিনেমা যখন করে তো উনি বললো যে আমার ডিরেক্টর হলো খোকন ভাই ছিল, তো খোকন ভাই ওনাকে ফোন ধরে দিয়েছিল যে খোকন ভাই বলছে যে ফরিদ সেটটা করবে। তো উনি আবার বলছে যে এটা কি এত বড় সেট ফরিদ পারবে কিনা, খোকন ভাই দেখেন। তুমি কি পাগল হইছো? খোকন ভাই বলছে যে তোমার এত ছবি করতেছে অন্য অন্য প্রোডাকশন এগুলো দাও। আচ্ছা ঠিক আছে, কথা বলাই দিল আমাকে। মোবাইল থেকে ফোন দিছে যে আমার এই সেট হবে ফরিদ, আমার এই সেটটা কি সুন্দরভাবে 2 নম্বর ফ্লোর করে দেবা ভাই, টাকা পয়সা যা লাগলে দিন। আমি হিরো দ্য সুপারস্টার একটা লাস্ট ইনক্লামেক্সের একটা সেট বানিয়েছি, দেখবেন অনেক বিশাল সেট। ওই সেটটা করছিলাম ওনার, উনি দেখে অনেক খুশি হয়েছে। সবাই যেটা আমাকে একটা রেফারেন্স দিয়েছিল যে আমরা এরকম চাই, এর চেয়েও ভালো হয়েছে। সেটা ঢুকার পরে ফাইট ডিরেক্টর আরমান ভাই বলছিল যে আমরা কি দেখাইছি এর থেকে তো ভালো হয়েছে। এরকম অভিজ্ঞতা আছে। মান্না ভাইয়ের সাথে একটা স্মরণীয় ঘটনা আছে। মনের সাথে যুদ্ধ, আমি লাস্ট সিনেমার আগের সিনেমাটা করছিলাম। মান্না ভাই একটা সিনেমা নেবো মনের সাথে যুদ্ধ, তাই আমাকে বললো যে মান্নান ভাই হলো ওনার মেকআপ ম্যান। মান্নান ভাইও বলতেছে যে ভাইয়া ফরিদ ভাই নেন, টাকা টুকা কমাই আপনাকে করে দিব না। ওনার সিনেমা সব করতে কলমতা সাহেব। তো কয় ফরিদ কি পারবে এই সিনেমা, এত অনেক সেট। আপনি কথা বলেন পারবে না কেন, আপনি ওখানে করলে অনেক টাকা সেট পাবেন। তো মান্না ভাই আমাকে কয়েকজনের কাছে, এই মান্নান ভাইয়া কইছে ফোন দিয়ে যে আপনি একটু 3 নম্বর ফ্লোর আসেন তো, ভাইয়া এখানে শুটিং করতেছে, আপনার লোক কথা বলবেন। তা আমি অনেকে আমাকে বলতো কি যে মান্না ভাই সিনেমা করবা এই ফিল্ম থেকে আউট হইবা। মান্না ভাই একটু রাগী মানুষ ছিল তো অনেকে, কিন্তু মান্না ভাইয়ের সাথে যারা মিশতো তারা বুঝতো মান্না ভাই কি টাইপের লোক ছিল। দূরের থেকে মনে করতো মান্না ভাই অনেক রাগী, মান্না ভাইয়ের সাথে কাজ করলে মনে হয় এই শেষ, একটু 19-20 হলে মান্না ভাই আর অন্য ছবিতে কাজ করতে দিবে না। কিন্তু আমি অনেক ছবি করতাম এই সঙ্গে, তখন এরকম দেখা কর্ম কইয়া আমি ভয়ে ওনাকে যদি দেখতাম ওই জায়গায় শুট করে, তাহলে আমি অন্য দিক দিয়ে যাইতাম। আমি চাইতাম একটু অ্যাভয়েড করে চলতাম যে সিনেমাটা আচ্ছা করবো না, তোর এই সিনেমা করব না। পরে ওনার সাথে একটু 19-20 টাকা চাইতে পারবো না এরকম। পরে আমি রাকিবুল আলম রাকিবের একটা সিনেমা কক্সবাজার গেছি, ওই ছবির নায়ক আবার মান্না ভাই ছিল। যাই সেটে রেডি করতেছি সকাল থেকে, মান্না ভাই আইসে 11টার সময় সেটে আইসা তো আমার পাইছে। পাওয়ার পরে আমি কি জানি করতেছি, আমার পিছে দিয়ে এরকম থাপ্পড় দিতেছে, এই তোমার এত খুঁজতেছি ফরিদ, তোমার কেউ বলে নাই আমার সাথে দেখা। আমি তো ভাই দেখা করতে তো বলছে, কাজের জামালার কারণে এলাকায় দেখা করতে পারি না। তুমি আমার থেকেও বিজি, আমি সময় দিতে পারি। তখন মান্না ভাই কিন্তু অনেক স্টার, অনেক সিনেমা করতো মান্না ভাই। পরে ঢাকা যাবা 5 তারিখে যাবো, 6 তারিখে অফিসে আসবো। গেছি, যাওয়ার পরে মান্না ভাই ওনার পিয়নটা করলে যে খাবার আনো। ডিরেক্টর ছিল এখানে আহমেদ নাসির। নাসির ভাই কইতেছে ভাইয়া আমি এতদিন অফিসের মধ্যে স্ক্রিপ্ট নিয়ে কাজ করতেছি, আর আপনি আজকে স্পেশাল খাবার অর্ডার দিলেন, কারণটা কি? তো ফরিদ প্রথম আইসেন অফিসে, এর লাগে স্পেশাল খাবার অর্ডার দিচ্ছে, ওর শিডিউল পাই না। আর আমার কাজ করালে কত মানুষ পাগল, ওরা খুঁজে পাই না, মানে এত লোকের কাছে করো তারা পাই না। আমি কক্সবাজার পাইছি, যাই হোক আসছে ভালো। এরপরে সব বললো, গল্প শুনাইলো যে এইভাবে অনেকগুলি সেট, ওরা 7-8টা সেট। আমি কইছি কইরা দিব, জান অসুবিধা নেই ভাইয়া করবো। তুমি আমাকে বাজার দিতে হইব, সেটের সবগুলি সেটের বাজার দাও। আমি কইছি কোনো বাজার দিব না, সেটে যেই টাকাটা লাগবে ওই টাকাটাই আপনি দিবেন, আমি কোনো বাজার দেবো না। তো এটা কোন ধরনের কথা ফরিদ, আমি শিল্পী মানুষ, তুমি যদি আমাকে বাজেট না দাও তাহলে আমি কিভাবে বলবো যে আমার একটা টার্গেট আছে তো সিনেমা, যে আমি সেটের পারপাসে। আমি কি টার্গেট যদি বলো, আমি যদি বাজেট দিই তাহলে কাজটা হবে না। কাজ এটা করে দিব আপনাকে, যেহেতু ডাইরেক্ট বলছি। আমি অনেকে ভয় লাগাইছে আমাকে, তো এই জন্য আসলে আমি আপনার সাথে দেখা করি। এখন হলো টাকা বিষয় না, কাজ করব, কাজটা করে দিব। পরে ওরকম ভাবে একদম করে করছে। একটা শিডিউল নিছে, পুরো 2 নম্বর ফ্লোর সেট পড়বে, আদালত, থানা, আর একটা হইলো কি জানি ওই উকিলের চেম্বার টেম্বার, এইভাবে মিলে কয়েকটা সেট ভিতরে। ওই শিল্পী সমিতির সেক্রেটারি ছিল উনি তখন। তখন আমার ডাকছে সকালবেলা, গেলাম, যাওয়ার পর কালকের থেকে সেট ধরবে না। হ্যাঁ, টাকা লাগবে তোমার। আমি টাকা তো লাগবে ভাইয়া, কত লাগবে? আমি কই 1 লাখ টাকা দেন আগে কাজ ধরি। অফিসে বলা আছে 2 লাখ টাকা নিয়ে এসো। যাই ওনার ভাই পান্না করে নাম ছিল, ওনার বাইরে ফোন দিছে, আমার আর্ট ডিরেক্টর যাবে, 2 লাখ টাকা দিয়ে দাও। আমি অফিসে গেছি, 2 লাখ টাকা নিয়ে এসেছি। আমি একটু চিন্তা করলাম যে আমি চাইলাম 1 লাখ টাকা, 2 লাখ টাকা দিল কেন? পরে এখানে একটা ঘটনা আছে, এই কারণে 2 লাখ টাকা দিছে। সেট নির্মাণের টাইম হলো আমাদের 5 দিন, একদিন লাইট করবে 6 দিন। যখন 3 দিন সেট হয়ে গেছে, 3 দিন পরে আমরা তখন পেপার টাকা লাগিয়ে ফেলছি উপরে, সেটের মধ্যে সব পুরা কাগজ লাগিয়ে ফেলছি, চটের উপরে কাগজ দিয়ে সেট বানাতাম। এখন তো সব সেট হলে আপনার বোর্ড দিয়ে করি। কাগজ লাগানোর পরে আমার টাকা লাগবে, আমি মান্না ভাইরে ফোন দিই, ফোনে পাই না। আমি মান্না ভাই কই, মান্না ভাই পরে নাসির ভাই, আহমেদ নাসিরের ফোন দিয়েছি, আপনাকে বলে যায় নাই
আমি কই, কি আমাকে বলে জানেন কই গেছে? উনি তো ডুবাই চলে গেছে। তা আমি কই, কবে আসবে? উনি আসবে শুটিং এর দিন সকালবেলা নামবে, যেদিন শুটিং সকালবেলা নামবে। আমি কই, ভাই আপনার টাকা টুকু দিয়ে গেছে? আমি কই, আমি তো টাকা দিছে, কিন্তু টাকা তো লাগবে। উনি আসা ছাড়া কোনো, আপনি সেট রেডি করেন। আমি জিজ্ঞেস করছি আপনার শুটটা কোন সাইটে আগে, কোন সাইটে? বললো যে আমার আদালতে শুটিং আগে। আদালতে রেডি করছি। উনি আসছে, আসার পর আল্লাহরই কি হুকুম, আসার পরে পূর্ণিমা ছিল আর্টিস্ট। পূর্ণিমা অসুস্থ ছিল। অসুস্থ মানে ডাক্তার এমন ভাবে বলছে যে 15 দিন 20 দিন মিনিমাম রেস্ট নিতে হবে না। হঠাৎ করে সেটটা প্যাক আপ হয়েছে। আমাকে ডাইরেক্টর ফোন দিয়ে বলল, আপনার সেটটাকে খুলে রাখতে পারবেন? আমি কি, এত বড় সেট খুলে রাখবো কিভাবে? তাহলে আমি কি এটা পুরো ভেঙে ফেলতে পারবো? তাহলে ভেঙে ফেলার ফ্লোর ভাড়া আসবে অনেক। মান্না ভাই অন্য সিনেমা শুটিং করতেছে এই যে 4 নম্বর ফ্লোরে। আমি মান্না ভাইয়ের সেট ভাঙতে আছে, এর ভিতরে মান্না ভাইয়ের খুঁজলাম। মান্না ভাই এখান দিয়ে ওই মেকআপের মতন বাইরেছে, ছাতা টাতা নিয়ে স্ট্যান্ডে ছাতা ধরে রাখছে। আমি 8 নম্বর করিডোর দিয়ে আসতেছি, উনি আমাকে দেখা ওই স্ট্যান্ডে ছাতা দিয়ে এরকম আড়াল দিয়া করিতলা যাইতেছে শুটিং হয়ে। তখন আমি ওই দিক দিয়ে ঢুকছি, 6 নম্বরের মেকআপ রুমের সামনে দিয়ে করিতলা আইছি। করিতলা আইসার পরে উনি হাসতে হাসতে উনি আমাকে আয়া ডাকছে, ঠিক আছে। পরে যাই আমার ধরছে, বাজা করে কইতাছে, তোমার দেখে আমি পলাইছি। পলানে কি আছে, অন্ত সেট ভাঙ্গা ফেলতেছি, টাকা তো অনেক, টাকা নিয়ে কোনো ঝামেলা নাই, টাকা দিব। সেটটা তো আবার 15 দিন পরে ফেলাইতে হবে, পূর্ণিমা অসুস্থ। এই মান্না ভাইয়ের সাথে ওই ছবিতে অনেক ই হয়েছিল, অনেক মানে গভীর সম্পর্কে চলে গেছিলাম মান্না ভাইয়ের সাথে। মান্না ভাই লাস্ট মুহূর্তে সিনেমার শেষ পর্যায়ে এই 8 নম্বর করিডোরে শুট করতেছে হসপিটালের, গানের সেট ফেলাইছি এই 9 নম্বর ফ্লোরে। আমি বলছি, টাকা ছাড়া তো রং হবে না, বিকালে কালকে শুটিং করবেন কিভাবে? আমার হঠাৎ করে চেতে গেল, চেতা কইতাছে কইতাছে, তোমাকে বলছি সেটার বাজার দিতে, বাজার দাও নাই, এখন তুমি আস্তে আস্তে টাকা নিয়ে অনেক টাকা নিয়ে গেছো আমার থেকে। তখন আমি কত টাকা নিয়েছি, সাথে সাথে ওখান থেকে অফিসে ভাই, এই ফরিদের কত টাকা ভাউচার আছে দেখো তো। উনি বললো, কইতাছে না তুমি অনেক টাকা নিয়েছো ফরিদ, আমাকে বাজার দাও না, কলম তোর আমার থেকে এত টাকা। আমি কই, ভাই টাকা নিয়ে কি ইচ্ছি, আমি টাকা তো আপনার কাজে খরচ হয়েছে। পরে কয়, টাকা নাই, টাকা ছাড়াই যাবে। কিছুক্ষণ পর আবার ডাক দিছে, এই কয় টাকা লাগবে, কালকে কয় টাকা দিলে শুটিং ধরা দিতে হবে। পরে আমি 1050 টাকা দিতে বললাম, 50,000 টাকা পরে দিয়ে দিছে, দিয়ে পাঠাইছে ম্যানেজারে দিয়ে। এইভাবে মান্না ভাইয়ের লোক আমার সাথে বেশি এরকম ক্লোজ। বর্তমানে সিনেমার অবস্থা বলতে গেলে অনেক খারাপ, অনেক খারাপ বলতে হলে, যারা এক সময় প্রযোজনা করতো পুরনো, তারা কেউ সিনেমা বানায় না। এখন যাদের নতুন টাকা আছে, যে আমার কাছে 50 কোটি টাকা আছে, আমি এখানে 10 কোটি টাকা ইনভেস্ট করব, সমস্যা নাই নষ্ট হইলে, এরকম হাতে কোনা কয়েকজন আছে। যে আমি এখন যে সিনেমাগুলি হয়, মনে করেন অনুদানের সিনেমা হয় প্রতি বছরে 20টা 25টা মনে এরকম হয়। আর এলো পার্সোনালি প্রযোজনার সিনেমা খুব কম, যে নিজেরা ইনভেস্ট করবে ওরকম খুব কম। কারণ সিনেমার হলের অবস্থা ভালো না। যেমন সিনেপ্লেক্স বাংলাদেশে যে কয়টা আছে, মিনিমাম 200 সিনেপ্লেক্স যদি থাকে, তাহলে সিনেমার অবস্থা ভালো হবে। 200 সিনেপ্লেক্স লাগবে মিনিমাম, কমপক্ষে 200 সিনেপ্লেক্সে যদি সিনেমা রিলিজ হয়, তাহলে প্রযোজক যারা, তারা ফিডব্যাক পাবে, আর না পাবে না। এক সময় তো ভালোই ছিল, এখন উপার্জন বলতে হইলো, এখন সিনেমার উপার্জন দিয়ে চলতে পারি না। সিনেমার উপার্জন দিয়ে বাইরে কাজ করা লাগে, বাইরে ইভেন্টের কাজ করি, বিভিন্ন চ্যানেলে কাজ হয়, বিজ্ঞাপন চিত্রের কিছু কাজ হয়, ওগুলি দিয়ে আসলে হলো মূলত এখন কোনোরকম আর কি এখন চলা। প্রত্যাশা হইলো, আমরা সিনেমা আসলে আমাদের প্রজন্ম তো শেষ এখন, আমাদের প্রজন্ম, আমরা মনে করি যে আমাকে দিয়ে বলি, আমাদের প্রজন্ম এখন শেষ পর্যায়ে। আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে, তারা অবশ্য পাবে হয়তো ভালো। এখন সিনেমা আরো যে পর্যায়ে এখন আছে, এই পর্যায়ে যদি আরো আপনি উপরের লেভেলে দেখতে চান, তাহলে আরো 10 বছর অপেক্ষা করতে। 10 বছর আমরা এই লাইনে থাকবো কিনা, আমরা করবো কিনা, এটাও একটা বিষয়। আমাদের দ্বিতীয় প্রজন্মরা যারা আছে, তারা করবে হয়তো, তারা দেখবে। আমরা তো প্রথম আইসে আমরা যেভাবে দেখছি, তারপর অনেক পরিবর্তন হয়েছে। এখন আগের সিস্টেম আর এখনকার সিস্টেম এক না। আমাদের সিনেমা পরিবর্তন হতে গেলে আমাদের আগে আমাদের টেকনিক্যাল অনেক কিছু প্রবলেম আছে আমাদের দেশে। টেকনিক্যাল প্রবলেমগুলি আমাদের সলভ হইলে, আমাদের
তাহলে সিনেমা পরিবর্তন হবে। আমাদের সিনেমা ভালো সিনেমা হইলে কেন আমাদের বোম্বেতে শুট করতে হবে, ভালো সিনেমা হইলে কলকাতাতে শুট করতে হবে, ভালো সিনেমা হইলে বিভিন্ন দেশে চলে যেতে হয়, বিভিন্ন টেকনিশিয়ান নিতে হয়। আমাদের টেকনিশিয়ানের কোনো নেয় না। নেয় না কেন? আমাদের টেকনিশিয়ানরা ওরকম না। আমরাও স্বীকার করি যে আমাদের টেকনিশিয়ান কিন্তু এখনো ওই লেভেলে যাইতে পারে না। হয়তো যাবে, সামনে যাবে, যারা এগুলির উপর পড়ালেখা করতেছে, করতেছে এখন, এভাবে আস্তে আস্তে পরিবর্তন হবে। আমি মনে করি যে বাংলা সিনেমা সবার দেখা উচিত আমাদের। অনেকে বলে বাংলা সিনেমা না দেখবো না, একটা ইংলিশ ছবি দেখবো, একটা বোম্বের ছবি দেখবো। আসলে সিনেপ্লেক্সে আগে জিজ্ঞেস করে যে কোন ছবি চলতেছে বসুন্ধরায়। কিন্তু বাংলা সিনেমার সাথে সবাই থাকা উচিত। বাংলা সিনেমা দেখেন, আপনারা হলে আসেন। আস্তে আস্তে দিন দিন পরিবর্তন হইতেছে। আমাদের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের এখন দেখতেছে। অবশ্যই আমাদের বিশ্বের সমস্ত দেশে দেখতে গেলে এরকম সিনেমা আরো সামনে আসতেছে। আপনারা সবাই দেখলেই আমাদের সিনেমা আস্তে আস্তে উপরে চলে যাবে ইনশাল্লাহ। অনেক কিছু বলেছি আমাদের দর্শকের উদ্দেশ্যে, অনেক ভুল থাকতে পারে, ওগুলি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা বাংলা সিনেমা দেখেন, বাংলা সিনেমার পাশে থাকেন, অবশ্যই বাংলা সিনেমা এগিয়ে যাবে ইনশাল্লাহ।